গতকাল উনি এইভাবে দেখিয়েছিল মহিলাকে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা মানুষ মহিলাদের এইভাবে দেখাচ্ছে, পুলিশ একটা কথা বলছে না, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মহিলাদের চাঁদা দেখাচ্ছে, এত বদমাইশ চরিত্রহীন। না না, এটা বাড়ি না কারখানা, এটা আগে বলুন তো। কিন্তু এখানে সবাই তো অভিযোগ করছে ইল্লিগাল ভাবে বানানো হয়েছে। ওরা বললো ইলেকট্রিকের ডিপার্টমেন্ট এসে নাকি আমার সাথে কথা বলেছে, আমি জানি না কোথায় আমার সাথে কথা বলেছে। কেউ কারোর সাথে কথা বলেনি, এখানকার আশেপাশে যত মানুষ আছে কারোর সাথে কোনো রকম কথা বলেনি। ওনার যে আজকে ব্যবহার ক্যামেরার সামনে, পারমিশন কোনো মহিলার ছবি করতে পারেন না আপনি, উইদাউট পারমিশন ছবি করছেন কেন আমার? প্রশাসন সিল করে দেয়নি, ঠিক আছে? আমার কারখানা সিল করে দেয়নি, আমাকে এসে এখানে বন্ধ করে দেয়নি। আমাকে ফোনে বলেছে যে রাজীব চক্রবর্তী, যিনি এখানের এই যেই এটার পুরো কেসটার এতে আছে, যেই আমাদের কমপ্লেনটার চার্জে আছে, উনিই বলেছেন যে দেখো এই ঝামেলা যদি আবার কালকে হয়, রোজ রোজ পুলিশ যেতে পারবে না, প্রয়োজন হলে যাবে, কিন্তু রোজ রোজ পুলিশ এই মাথা ব্যথাটা কেন নেবে? ওনার অনেক পয়সা আছে, উনি ফাঁকা জায়গায় নিয়ে উনি কারখানা খুলুক। উনি বলেছে যে আমার এখানে 50টা শ্রমিক আমার কাছে কাজ করে খেয়ে বাঁচুক। উনি 50টা কেন 100টা শ্রমিককে খাওয়াও, ঠিক আছে? আমাদের কোনো আপত্তি নেই। যেখানে ফাঁকা জায়গায় কারখানা করা যায়, প্লাস্টিক কারখানা, সেখানে করুক, ঠিক আছে? উনি আমাদের একটা পাড়ার প্রতিবেশী, উনি আমাদের শত্রু না, আর আমরা ওনাদের শত্রু না, ঠিক আছে? তো আপনি আসুন, আপনার কথা শুনবো আমি। আপনি বললে না আমি যেতাম আগে, ওদের অভিযোগটা শুনে আমি আপনার কলিং বেল বাজাতাম। আপনি আসুন, আমার কোনো অসুবিধা নেই, আমি দুপক্ষই শুনবো। সমরজিৎ বাবু লোকনাথ বাবুকে কল করে বলেছেন যে টিএমসির আমলে একটা এই কমেন্টটা হয়েছে যে টিএমসির আমলে যদি 7 বছর কারখানা চলছে, আর আমরা সব পেপারস তো দিয়েছিলাম, থানার আইসি বাবু বলছেন এনার পেপারস ঠিক আছে, তাহলে আজকে বিজেপির টাইম এসে কি করে কারখানা বন্ধ হয়, এই কথাটা বলেছেন লোকনাথ বাবু। অনেক কথা ওনাকে বলেছেন, আমরা সেগুলো তো শুনতে পাবো না। প্লাস্টিকের গন্ধ আমার পাশে, তো আমরা থাকতে পারছি না। আমরা চাই যে দেহ তো এখানে কারখানা তো বন্ধ থাকে, বন্ধ হয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দত্তপুকুরের মাইকেল নগরে। অভিযোগ উঠছে একটা বিস্ফোরক। গতকাল রাহুল দে, ইউটিউবার, তিনি ভিডিও করেছিলেন এবং ঠিক এই যে দেখতে পাচ্ছেন, বাড়ি না কারখানা বোঝা খুব দায়, কারণ বলা হচ্ছে এখানে কারখানা, আবার বাড়িও, দেখতে বাড়ির মতো আবার কারখানা, বিশাল একটা জায়গা জুড়ে করা হয়েছে। এবং যে অভিযোগ যার বিরুদ্ধে করা হচ্ছে তার নাম বৃন্দাবন ঘোষ। একদিকে ঘোষ ট্রেডার্স এবং অন্যদিকে রাজ প্লাস্টিক্স বলে দুটি বিষয় নিয়ে এখানে কারখানাটা খোলা হয়েছে। এবং প্রথমত যেটা করা হয়েছিল, বলা হচ্ছিল যে এখানে প্লাস্টিকের কারখানা নয়, প্রথমে ব্যাগের কারখানা ছিল এবং পরবর্তীতে তা প্লাস্টিকের কারখানা করা হয়েছে। একেবারে আমি দেখানোর চেষ্টা করব, পুরো বসতি এলাকা, লোকালিটির মধ্যে বসতি এলাকা দেখতে পাচ্ছেন, সেই বসতি এলাকার মধ্যে একটা প্লাস্টিকের কারখানা গজিয়ে উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছিলেন 2019 সালে যে এখানে প্লাস্টিকের কারখানা এরকমভাবে করা যাবে না, কিন্তু সেক্ষেত্রে কোনো রকম তোয়াক্কা না করে তৎকালীন যে শাসক ছিলেন তৃণমূলের, তাদের যে স্থানীয় নেতা প্রশাসন, তাদেরকে টাকার বিনিময়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু স্থানীয়রা অভিযোগ করছেন। এবং এই বৃন্দাবন ঘোষ তিনি পুরো দমে তার যে ব্যবসা, তার যে কারখানা, সেই কারখানা চালিয়ে গিয়েছেন। এবং বর্তমানে শাসক পরিবর্তন হয়েছে রাজ্যে, শাসক পরিবর্তন পালা বদলের পরে এখানেই যে তৃণমূলের পতাকা থাকতো সেই পতাকা খুলে ফেলে এখন তার যে বাড়ি, সে বাড়ির মধ্যে সনাতনী একটা পতাকা লাগানো হয়েছে।
কিন্তু অভিযোগ যে মারাত্মক করছে স্থানীয়রা, তারা অসুস্থ হয়ে পড়ছেন প্লাস্টিক কারখানার জন্য। তারা কিন্তু বারে বারে দাবি করছেন যে তারা কোনো রকম কোনো পারমিশন দেননি। এমনকি এখানে ইলেকট্রিসিটির জন্য সমস্ত দেখতে পাচ্ছেন যে পাইপ থেকে শুরু করে সেগুলি পড়ে রয়েছে, সেগুলো কোনো রকম কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি। এবং ঠিক এখানে মানুষজন বসত বাড়ি, এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে, আগুন লাগে, এই সরু রাস্তা দিয়ে একটা ফায়ার ব্রিগেড ঢোকারও কিন্তু রাস্তা নেই। দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। এই অভিযোগ কিন্তু স্থানীয়রা করছেন, মারাত্মকভাবে তারা অভিযোগ করছেন। আমি কিছু কথা বলার চেষ্টা করব যারা স্থানীয়রা, তারা জড়ো হয়েছেন, তারা গতকালও ছিলেন এবং আজকেও তারা কিন্তু আমাদের সামনে মুখ খোলার জন্য এসেছেন। আমি তাদের সঙ্গে কথা বলবো। বলছি, এখানে যে কারখানা হয়েছে এটা নিয়ে কি অভিযোগ রাখছেন আপনারা? অভিযোগ বলতে দেখুন, এটা তো এত বড় কনস্ট্রাকশন প্রথমত কথা রেসিডেন্সিয়াল এলাকায় হয় না, আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকুনি বলি। আর তারপরেও এখান থেকে যাতায়াত করার সময় এত প্লাস্টিকের স্মেল আসে, আমরা প্রত্যেকেই কিন্তু অসুস্থ। সেই স্মেলটা যদি প্রতিনিয়ত আমরা নিতে থাকি, সেটাতে আমরা আরও ইন্টারনালভাবে অসুস্থ হবো, যেটা কিন্তু আমাদের বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। তো সেটা আমাদের একটা বড় ইস্যু যে আমাদের ছোট ছোট বাচ্চা আছে, অসুস্থ বয়স্ক লোক আছে, তারা তো এতে অসুস্থ হচ্ছে। আর এত বড় কনস্ট্রাকশন, আমার মনে হয় না এখানে কোনো ফায়ারের গাড়ি ঢুকবে। একবার যদি কোনো প্রকারে অ্যাক্সিডেন্টলি কিছু হয়, সেটার দায়িত্ব কি উনি নেবেন? মানে এত বড় পাড়ার যে সমস্ত বাসিন্দারা রয়েছে, তাদের দায়িত্ব কি উনি নিতে প্রস্তুত আছেন? যে অ্যাক্সিডেন্টলি যদি কিছু হয়ে যায়, কারোর জীবনহানি হয়ে যায়, তার দায়িত্বটা কে নেবে? আমরা এই জন্য চাই। আর প্লাস্টিক মানেই এটা বর্জ্য পদার্থ, এটা কোনো মতেই একটা মানে জনবসতিপূর্ণ এলাকা, এটা আমরা সমর্থন করতে পারি না এটাকে। তো এই জন্যই আমরা বলিনি যে আপনি করবেন না, তার জন্য আপনার তো অর্থের, আমার মনে হয় না আপনি অর্থের অভাব আছে। তো যেখানে খোলা জায়গা আছে সেখানে করুন। আর এখানে যতটুকুনি আগে যেরকম ছিল, যেটা সেলাই মেশিন চলতো, সেটা আপনি চালান, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্লাস্টিকটা আমরা মেনে নিতে পারছি না, যেটা সবারই শরীরের পক্ষে ক্ষতিকর। এই জন্য আমরা চাইছি যে এই কারখানাটা বন্ধ থাকুক, মানে ওপেন না করা হোক। কি বলবেন দিদি, এই যে কারখানা হচ্ছে, এখানে প্লাস্টিক এই কারখানা? প্লাস্টিক কারখানা হচ্ছে, এজন্য আমাদের সবার ক্ষতি হচ্ছে, শুধু একজনের না, প্রত্যেকটা মানুষের ক্ষতি হচ্ছে, বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত। ঠিক আছে, আমরা সবাই চাচ্ছি যে সবাই যাতে সুস্থ থাকে, সেইভাবে করে এখানে করা হোক। ঠিক আছে, ওনার অনেক পয়সা আছে, উনি ফাঁকা জায়গায় নিয়ে উনি কারখানা খুলুক। উনি বলেছে যে আমার এখানে 50টা শ্রমিক আমার কাছে কাজ করে খেয়ে বাঁচুক, উনি 50টা কেন 100টা শ্রমিককে খাওয়াও। ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই, যেখানে ফাঁকা জায়গায় কারখানা করা যায় প্লাস্টিক কারখানা, সেখানে করুক। ঠিক আছে, উনি আমাদের একটা পাড়ার প্রতিবেশী, উনি আমাদের শত্রু না, আর আমরাও ওনাদের শত্রু না। ঠিক আছে, আমরা সবাই ভাই ভাই। ঠিক আছে, এইভাবে যেন আমরা থাকতে পারি, সেইভাবে কাজটা যেন যে কারখানার মালিক সেও করে, আর আমরাও যেন তার সাথে করি। ঠিক আছে, আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছি এখানে, যে উনার যে নেশারের যে সমস্যাটা আছে, কালকে যেটা পুলিশের সামনে উনি করেছে, ওইটা উনি আগেও খারাপ ছিল, কিন্তু আমি ওটা বলতে চাই না, ওটা যেন উনি এখন যেন ভালো হয়ে যায়, কারণ ওনার সন্তান অনেক বড় হয়েছে। গতকাল কি গতকাল উনি এইভাবে দেখিয়েছিল মহিলাকে। ঠিক আছে, ওইটা কিন্তু দেখানো মহিলাদের উচিত না। হ্যাঁ হ্যাঁ, ওইটা যেন পুলিশের সামনে ওই ঘটনা ঘটিয়েছেন উনি, তার এর থেকে লজ্জাজনক কি হতে পারে? ওনার ছেলে কি করেছে, মুখটা চেপে ধরে নিয়ে চলে যাচ্ছে। উনি এত নোংরা ইঙ্গিত করেছে আমাদের। মানে উনি বোঝাতে চাইছেন যে আমরা এখান দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা প্রতিনিয়ত স্কুলে যায়, এবার এই স্মেলগুলো তো তাদের মধ্যেও যাচ্ছে। দুটো সামনে স্কুল আছে, ডেলি 100-200 বাচ্চা এখান দিয়ে যাতায়াত করছে। আমি তো এই বিষয়ে বেশি কিছু জানি না, আমি এখানে এসে অনেক কিছু শুনেছি। আমি এখানে নতুন 5 বছর এসেছি। আমার সমস্যা, আমার বাড়ির ওপর দিয়ে 11,000 লাইন টানছে। কেন? এই কারখানার জন্য ওনার প্রয়োজন, আমি সেটা হতে দিতে পারি না। কেউ কি চায় পাড়ার মধ্যে 11,000 লাইন আসুক এবং বাড়ির ওপর দিয়ে? আচ্ছা, এটা অনুমতি কি পাওয়া গেছে এখন? আমরা তো কোনো উনি কাগজপত্র দেখাতে পারিনি, কোনো কাগজপত্র নেই, লিগ্যাল কাগজপত্র ওনার নেই, কিন্তু এটা ওনার করতে চাইছে। পাবলিক কেউ চায় না আশেপাশে, এটাই আমাদের অভিযোগ। আমরা কারখানাটাও হতে দিতে চাই না, লাইনটাও আনতে দিতে চাই না। উনি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় করুক, কোনো সমস্যা নেই, কিন্তু পাবলিকের সমস্যা করে উনি করতে পারেন না, এটাই আমাদের বক্তব্য। পারমিশন কোনো মহিলা ছবি করতে পারেন না? আপনি উইদাউট পারমিশন ছবি করছেন কেন আমার? না না, এটা বাড়ি না কারখানা, এটা আগে বলুন তো। কিন্তু এখানে সবাই তো অভিযোগ করছে ইল্লিগাল ভাবে বানানো হয়েছে। হ্যাঁ, তো আপনি আসুন, আপনার কথা শুনবো আমি।
আপনি বললে না আমি যেতাম আগে, ওদের অভিযোগটা শুনে আমি আপনার কলিং বেল বাজাতাম। আপনাকে ডাকা হতোই তো। আসুন, আপনি আসুন। আপনি আসুন, আমার কোনো অসুবিধা নেই, আমি দুপক্ষই শুনবো, আমি আপনার কলিং বেল বাজাতাম, অসুবিধা নেই। আমরা সব কিছু জমা দিয়েছিলাম প্রশাসনের কাছে, থানার আইসি বাবুর কাছেই জমা দিয়েছি, ওনার কাছে পেপারস এখনও আছে, ঠিক আছে। তো আমরা যখন জমা দিয়েছি আমাদেরকে বলা হয়েছে যে ব্যাপারটা যেহেতু এখানে অনেক কিছু মিক্স হয়ে যাচ্ছে, অনলি প্রশাসনের হাতে পুরো ব্যাপারটা নেই, তো এখানে অনেক কিছু মিক্স হয়ে যাচ্ছে, তো আপনি ব্যাপারটা একটু ওয়েট করুন, আপনি এক্ষুনি যদি কিছু করতে যাই একটা ঝামেলা বা একটা কোনো অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হতে পারে। ভোল্টের ইলেকট্রিকের বিষয়টা ওটা আমি বলবো, এটা আমি একটু বলে দিই। তো আইসি বাবু তখন তারপরে 25 দিন বাদে যখন মানে আপনার তো সবকিছু লিগাল, আপনি যেরকম ভাবে বললেন, তাহলে সেখানে প্রশাসন আপনাকে বন্ধ করতে বললেন? সেখানে প্রশাসন কেন বন্ধ করতে, প্রশাসন বন্ধ বলতে একটু শুনে নিন, প্রশাসন সিল করে দেয়নি, ঠিক আছে। আমার কারখানা সিল করে দেয়নি, আমাকে এসে এখানে বন্ধ করে দেয়নি, আমাকে ফোনে বলেছে যে রাজীব চক্রবর্তী, যিনি এখানের যেই এটার পুরো কেসটার এতে আছে, যেই আমাদের কমপ্লেনটার চার্জে আছে, উনিই বলেছেন যে দেখো এই ঝামেলা যদি আবার কালকে হয়, রোজ রোজ পুলিশ যেতে পারবে না, প্রয়োজন হলে যাবে, কিন্তু রোজ রোজ পুলিশ এই মাথা ব্যথাটা কেন নেবে, তো কিছুদিন বন্ধ রাখো, আমরা ভেরিফিকেশান করি, আমরা সব কিছু করি, তারপরে আমরা খোলার অনুমতি দেবো, বা চিঠিগুলো করি আগে, 2-3 দিন বন্ধ রাখো, সেই 2-3 দিনটা আস্তে আস্তে 20 দিন চলে যায়, আমরা অনেক অফিসে ঘুরি, এনভায়রনমেন্টাল অফিসে যাই, আমাদের ডকুমেন্ট ওখান দিয়েও বলে দেওয়া হয় যে আপনার সব ডকুমেন্ট আছে, পুলিশ কেন আটকে রেখেছে। তো লাস্ট অবধি যে ডিআইসি অফিসের যিনি জেনারেল ম্যানেজার, তিনি লাস্টে আইসি বাবুকে ফোন করে বলেন, ঠিক আছে, যে এইটা ইললিগালভাবে কেন আটকে রাখা হয়েছে কারখানার কাজটা। তারপরে আইসি বাবু কেসটা ভালোভাবে নেন এবং আমরা তাদের কাছে যাই কালকে, ঠিক আছে, কালকে সকালবেলা। এবারে তার আগে এখানকার যারা কমপ্লেন করেছে তাদেরকে ডাকা হয়েছিল যে একসাথে সবাই মিলে বসতে। এবারে একটা কথা কি, এখানে যেহেতু অনেক কিছু জড়িয়ে আছে, সেহেতু থানার আইসি বাবুই একটা পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করবে বলে, পুরো ব্যাপারটাকে শান্তিপূর্ণভাবে নেভাবে বলে সেখানে পলিটিক্যাল পার্টির লিডারদের উনিই ডেকেছেন, ঠিক আছে, যিনি এখানের মণ্ডল সভাপতি আছেন তাকে ডেকেছেন, প্লাস যে এখানের যে একজন লোকনাথ বাবু আছে তাকেও ডেকেছেন, আর এনাদের যারা কমপ্লেন করেছে তাদেরকেও আসতে বলেছেন, কিন্তু এনারা কেউ যাননি, ঠিক আছে। সেখান থেকে আমরা বললো যে আপনার কাছে যখন সমস্ত আপনাদের তরফ থেকে কোনো রকম টাকা পয়সা দিয়ে সেটেলমেন্টের অভিযোগ উঠছে, এটা কি সত্যি? আচ্ছা, এই জিনিসটা আমাকে আগে একটু ছোট করে, আমি জানি এটা বিস্তারিত হয়ে যাচ্ছে কিন্তু আমার এটা বলার আছে, কারণ আমাকে থানার আইসি বাবু পারমিশন দেন, এটা আমি অন ক্যামেরা বলছি, যে আমাদেরকে পারমিশন দেওয়া হয় যে তোমরা এখন স্টার্ট করতে পারো, ওরা যদি কিছু কমপ্লেন থাকে আবার ওরা আমাদের কাছে আসবে, আমরা ভেরিফিকেশান করেছি কি না, আমরা চিঠি পাঠিয়েছি কি না সেগুলো দেখবে, ঠিক আছে। সেখানে আমরা এসে চালু করি, চালু করার 1 ঘন্টার মধ্যে এনারা চলে আসেন, অনেক দলবল নিয়ে আসেন, ঠিক আছে। যাই হোক, এসে একটা পুরো অশান্তিপূর্ণ পরিবেশ শুরু হয়, অনেক কিছু বলা হয়, আমি সেই সবে বিস্তারিত যাচ্ছি না, অনেক কিছু ঘটনা হয়। এখানে আরপিএফ জওয়ানরা আসে, যখন আমাদের উপর একটা থ্রেট শুরু হয়, ধাক্কাধাক্কি শুরু হয়, আমার কাছে ভিডিও আছে, ধাক্কাধাক্কি শুরু হয়, আমরা ঘরের ভেতরে ঢুকে যাই, তালা মেরে আমরা থানার আইসি স্যারকে কল করি, থানার আইসি স্যার পুলিশ পাঠান, কমান্ডো পাঠান, জওয়ান যারা আছে পাঠান, এবং পুরো ব্যাপারটাকে সেখানে একটা অনেক টাইম ধরে সিচুয়েশনটা করে। আনলিগাল ভাবে তালাও দিয়ে দিয়েছে আমার হ্যাঁ, এখানে পুরো বাড়িতে কোনো আজকে পুলিশ, আমার কারখানা সিল করলে পুলিশ করবে, আমার কারখানা সিল করলে পরিবেশ দপ্তর থেকে করবে, ভিডিও আছে, পুলিশও প্রমাণ আছে, ঠিক আছে, যে এখানটায় টোটাল 6খানা তালা আমাদের পুরো এতে মেরে দেওয়া হয়েছে, ঠিক আছে, সমস্ত ভিডিও প্রুফ আছে আমাদের কাছে। এবারে তার জন্যই পুলিশ আসে থানা থেকে এবং তাদেরকে দিয়ে তালাগুলো খোলান, আর লাস্টে তাও জোর করে তালা মেরে নিতে চায়, ঠিক আছে। এমন হয়েছে একজন ওইখানে জোর করে একটা তালা দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেখানে যাই হোক, ওই ব্যাপারগুলো মিটেছে, অনেক কষ্টে ওনারা মিটিয়ে পাঠিয়েছেন এনাদেরকে। আমাদেরকে বলা হয়েছে যে এনাদের সাথে কথা বলবেন, আইসি বাবু এটাই বলেছেন। হ্যাঁ, এবারে বাকি প্রশ্ন করতে হবে, এই অবধিই হয়েছে। হ্যাঁ, মানে টাকার একটা সেটেলমেন্টের কথা উঠছে, বা হ্যাঁ, সমরজিৎ বলে যিনি মণ্ডল সভাপতি, তার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, মানে এই বিষয়গুলো। হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা পার্টিগত ব্যাপার হয়েছে, ঠিক আছে, যেখানে সমরজিৎ বাবু লোকনাথ বাবুকে কল করে বলেছেন যে টিএমসির আমলে এই কমেন্টটা হয়েছে যে টিএমসির আমলে যদি 7 বছর কারখানা চলছে, আর আমরা সব পেপার্স তো দিয়েছিলাম, থানার আইসি বাবু বলছেন এনার পেপার্স ঠিক আছে, তাহলে আজকে বিজেপির টাইম এসে কী করে কারখানা বন্ধ হয়, এই কথাটা বলেছেন লোকনাথবাবু। অনেক কথা ওনাকে বলেছেন, আমরা সেগুলো তো শুনতে পাবো না, সেগুলো কথা বলেছে, মিটে গেছে, যা হয়ে ওদের সাথে মিটে গেছে, এবারে সেটা পুরোপুরি ওনাদের ব্যাপার। আমি আগের থেকেই বলছি, থানা ডেকেছিলেন সমরজিৎ বাবু, আমরা ডাকি, ঠিক আছে, যেহেতু উনি মণ্ডল সভাপতি, এখানে ব্যাপারটা যেহেতু এত ঘন হচ্ছে আর এত বাজে দিকে যাচ্ছে, তাই ডাকা হয়েছিল।
এটা আমাদের এর মধ্যে টাকার কোনো নেই। হ্যাঁ, অনেকগুলো কথা উঠেছে যে 5 লাখ টাকা দিয়ে দিয়েছি, 10 লাখ টাকা দিয়ে দিয়েছি। আমি সত্যি কথা বলছি, আমি ডকুমেন্ট দেখাতে পারি। আমার কাছে 60 লাখের লোন আছে, SBI থেকে কিছুটা, ICICI ব্যাংক থেকে কিছুটা। আমাদের টাকা ওইভাবে আমরা করতে পারি না, ঠিক আছে? সিম্পল কথা বলছি, কারণ আমরা পুরোটাই এখানে ইনভেস্ট করেছি, স্বাভাবিকভাবে বলছি। আমাদের কাছে সেসব পেপারসও আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা ওইভাবে টাকা ছড়িয়ে বেড়াই না। যারা বলেছে তারা যদি প্রুফ করতে পারে তাহলে আমরা মেনে দেবো। হ্যাঁ, যদি 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 কেউ বলতে চায়, যদি কেউ করতে চায়, তাহলে তারা প্রুফ দেখাক, আমার কোনো অসুবিধা নেই। এইরকম অনেক কিছু আমরাও শুনেছি, ঠিক আছে? কিন্তু শোনা কথায় আমি বলবো না, কারণ আমার কাছে প্রমাণ নেই সেটা। যে অভিযোগ তোমরা করছো সেক্ষেত্রে তো একের পর এক ডকুমেন্ট দেখাচ্ছেন উনি। ওনারা যে ডকুমেন্টটা দেখাচ্ছে, দেখো আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে ওনারা যেমন বললো যে সময় নেই ওনাদের, আমাদেরও কারণ নেই। আমিও কাজকর্ম বন্ধ করে মানসিক যা অবস্থায় রয়েছে আমি বিগত 2-2.5 মাস সেভাবে রয়েছি। সেই জায়গা থেকে ওনাদের 2 মাস আগে যখন ডকুমেন্ট দেখাতে বলানো হয়েছিল, ডকুমেন্ট দেখাননি। এবার হতেই পারে তাদের ব্যক্তিগত বিষয় যে আমি পাড়ার লোককে কেন ডকুমেন্টস দেখাবো, নিজের ব্যক্তিগত ডকুমেন্টস। সেক্ষেত্রে লাস্ট মান্থ আই থিঙ্ক 14 তারিখ আমরা থানায় যাই, ওসি ম্যামের সামনে বলা হলো ডকুমেন্টস দেখাতে। তখন ওনারা আমাদের কারোর সামনে ডকুমেন্টস দেখাতে পারলো না। একটা শুধু পলিউশন দেখালো, যেটা এখনও দেখালো 2021-এর, ওটা আপডেট করা হয়নি। আজকে সকালে ওরা গেছিলো বিভিন্ন জায়গায় আপডেট করার জন্য, ওটা এত তাড়াতাড়ি হয়ে পারেনি। তো সেই জায়গা থেকে আজকে তখন ডকুমেন্টস ছিল না, থানা থেকে বেরিয়ে আমাদের বলা হলো যে লিগালি না যেতে, যে কোনো রকম কোনো ডকুমেন্টস আমরা দেখাতে পারবো না, সব রকম পসিবল না ওটা এই এলাকায়। সেই লোকটা আজকে এই যে কিছু ডকুমেন্টস যে সে দেখালো, ফায়ারের যেটা দেখালো, ওটা তো ফায়ার এক্সটিংগুইশার আমার মনে হয়, আমি অ্যাকচুয়ালি দেখতে পাইনি, তোমরা যেহেতু করছিলে, আমি জানি না। যদি ওটা শুধুমাত্র হয়, সেটা তো আমিও কিনে এনে নিজের বাড়িতে লাগাতে পারি, সেটা একরকম গেল। আর এই যে তোমরা ভিডিওতে দেখালে যে জনবসতি এলাকা, ওরা যে এনওসিটা দেখালো 2019-এ, তখন এরকম সিচুয়েশান ছিল না, ওখানে একটা ফাঁকা মাঠ টাইপেরও ছিল। এখন বর্তমানে দাঁড়িয়ে ওই বিল্ডিংটা এরকম জায়গায় রয়েছে। অনেকেই ওখানে তখন সাইন করেছে যারা কিনা তখন জানতো না যে এই জিনিসটা এত বড় হতে পারে। আর এখানে যত মানুষ দেখছে সবাই প্রতিবেশী। আমার একদম পাশের বাড়ি, একদম যে 11,000 ভোল্টটা আমার পাশেই লাগানো হচ্ছে। আমার বাড়ির অথবা ঠিক আছে আমি তখন ছোটো ছিলাম, আমার বাবার এনওসি নেই। আশেপাশের মানুষের ওই যে 2টো ফ্যামিলি বললে, 2টো ফ্যামিলি বা তার কারোর এনওসি নেই। বাকি যা এনওসি আছে সব হচ্ছে ওদিকে একটা পাড়া আছে, ক্লাব রয়েছে, ওখান থেকে উনি সাইনগুলো নিয়ে এসছে। এবার এখানকার যারা প্রতিবেশী 100 মিটারের ভেতর যারা রয়েছে, আমাদের তো তাদেরটা ভাবতে হবে। আজকে উনি যে বললো একটা পলিউশনের মেশিন, আমি যেমন এই যে আমার এটাই বক্তব্য যে এই যে 2 মাস আমরা কমপ্লেন করে রেখেছি, সেই জায়গা থেকে কোনো অফিসার কারোর কি 2 মিনিট সময় হলো না আমাদের সাথে এসে কথা বলার, এই জায়গাটা ভিজিট করার? ওরা নিজেও বললো যে ওনারা ইন্সপেকশন করেননি, তাহলে কিভাবে তালাটা মারলেন? তার মানে ইন্সপেকশন না করে এগুলো সব কিছু হয়েছে। আর ইন্সপেকশন যদি ওনারা করে থাকেন, সেক্ষেত্রে আমি তো কমপ্লেনার, আমি তো জানবো সেটা। ওরা বললো ইলেকট্রিকের ডিপার্টমেন্ট এসে নাকি আমার সাথে কথা বলেছে, আমি জানি না কোথায় আমার সাথে কথা বলেছে। কেউ কারোর সাথে কথা বলেনি, এখানকার আশেপাশে যত মানুষ আছে কারোর সাথে কোনো রকম কথা বলেনি। ওনার যে আজকে ব্যবহার ক্যামেরার সামনে, অবাকই হলাম আমি, বাকিটা সবাই বলবে। তো সেই জায়গা থেকে আজকে যদি কাগজপত্র তাদের থাকে, তাও তো আমরা এই এলাকায় রয়েছি, এতগুলো মানুষ রয়েছি, তাদের ক্ষতিটাও তো দেখতে হবে। সেক্ষেত্রে আমরা কোনো রকম ঝুট ঝামেলা কিচ্ছু চাইছি না, লিগালভাবে যেটা সম্ভব সেগুলো করব সব রকমভাবে। মানুষের যদি সমস্যা হয়, মানুষ আজকে যেমন আওয়াজ তুলেছে পরবর্তীতেও আওয়াজ তুলবে। আর এইখানে জনবসতিপূর্ণ এলাকায় যারা এই পারমিশনগুলো দিল, তারা কখনো এখানে এসে মানুষগুলোর সাথে কথা বলেছে যে আপনাদের কোনো সমস্যা আছে কি না, এই প্লাস্টিক কারখানার জন্য আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আপনারা প্লাস্টিকের স্মেল পান কিনা, সাউন্ডে কোনো সমস্যা হয় কিনা, ফায়ার নিয়ে ওই সরু রাস্তায় আপনাদের কোনো সমস্যা আছে কি? পাড়ার কারোর সাথে সেই কথাগুলো কখনো বলেনি। সেক্ষেত্রে আমি অবাক। দাদা, আপনি একটু আগে বলছেন আপনার মা ওখানে বসেও রয়েছেন, এই যে প্লাস্টিকের কারখানা রয়েছে পাড়ায়, সমস্যার মধ্যে পড়ে? ভীষণভাবে সমস্যার মধ্যে পড়ি। আমরা এখানে একটা বাড়ি করেছি ভালোভাবে সুস্থভাবে সবাইকে নিয়ে বসবাস করব বলে, কিন্তু ওই কারখানাটা থাকার জন্যে আমার মা কিছুদিন আগে অসুস্থ বোধ করেছে। এমনও তো হতে পারে যে মা ওই কারখানার কোনো বাজে কোনো গন্ধ হোক বা সেখান থেকে পরিবেশের মধ্যে দূষিত কোনো জিনিস ছড়িয়ে পড়ছে, হয়তো মা সেখান থেকে অসুস্থ বোধ করছে। এখন কী থেকে কী হচ্ছে সেটা জানি না, তবে এত কাছাকাছি যে জিনিসটা হচ্ছে সেটা না হলেই ভালো হতো। একেবারে আমি কথা বলার চেষ্টা করলাম এই যে মাইকেল নগরের বাসিন্দাদের সঙ্গে, তারা কথা বললেন এবং তাদের যে অভিযোগ রয়েছেন কারখানাকে কেন্দ্র করে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এবং শুধু তাই নয়, এই এলাকার মধ্যে জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই রকম কারখানা, 3তলা বাড়ি, নর্মাল সাধারণ বাড়িকে একেবারে কারখানার রূপ দেওয়া, এবং তার মধ্যে 11,000 ভোল্টের ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে এই রাস্তা দিয়ে, এই সরু সরু গলি। যদি কোনোদিন কোনো বিপদ ঘটে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহাট, দত্তপুকুর।